নারীর জীবনের নীরব যন্ত্রণার নাম এন্ডোমেট্রিওসিস। ধরে নেওয়া হয় পৃথিবীব্যাপী 200 মিলিয়ন নারী এই যন্ত্রণায় ভুগছে। বাংলাদেশে এই সংখ্যাটি মোটেও কম নয়। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি এন্ডোমেট্রিওসিস, মাসিকে তীব্র ব্যথা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য তিনজন গাইনি রোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, গাইনোকোলজিস্ট, সভাপতি এন্ডোমেট্রিওসিস এডিনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশ। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী, একই সোসাইটির মহাসচিব। সঙ্গে আরও আছেন ডাক্তার শারমিন আব্বাসি, সায়েন্টিফিক সেক্রেটারি এন্ডোমেট্রিওসিস এডিনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরুর আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী আপনার কাছে জানতে চাইব যে এন্ডোমেট্রিওসিস শব্দটাও তো একটু খটোমটো টাইপের, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমরা বলছি এটি নীরব যন্ত্রণা। মানে এটি নীরব কেন, বা এটিকে আসলে এইভাবে কেন ব্যাখ্যা করা হয়? আগে আমার মনে হয় যে এন্ডোমেট্রিওসিসটা কি এটা সম্বন্ধে একটু আমাদের ধারণা থাকা দরকার। এন্ডোমেট্রিওসিস যে কথাটি তুমি বলেছো, আসলে এই শব্দটি খুব জটিল এবং এই রোগ যাদের হয় সেটাও একটা জটিলতায় নিয়ে যায়। তো এইটা হয় কি, যখন মেয়েদের মাসিক হয় সেইটা একটু ব্যথা, সেটা স্বাভাবিক, কিন্তু যখন তীব্র ব্যথা হয় তখন দেখা যায় যে এইটা এন্ডোমেট্রিওসিস দিকে এগিয়ে যাচ্ছে। যে কারণে আমরা মনে করি যে এই এমন একটা অসুস্থতা যেটা একজন নারীর জীবনকে বিপর্যস্ত করে, শুধু নারীর নয়, পরিবারকেও একদম বিপর্যস্ত অবস্থায় নিয়ে যায়। যে কারণে আমাদের মূল কথা হলো যে এই অসুস্থতা নিয়ে যারা ভুগেন তারা যদি খুব তাড়াতাড়ি স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে আসেন তাহলে এই রোগটা আগাতে পারে না। তো যে কারণে আমরা মনে করি যে তাহলে সে একটা সুস্থ জীবনে চলে যেতে পারে। কিন্তু দেখা যায় যে মেয়েরা, যে কথাটা দিয়ে তুমি শুরু করলে যে নীরবে এই যন্ত্রণা সহ্য করে, আসলেও তাই। তারপর মাসিকের সময় যখন বেশি ব্যথা হয়, মেয়েরা কাউকে লজ্জায় বলতে পারে না, হয়তো মাকে বলে, খালাকে বলে, তারা বলে এরকম ব্যথা একটু হয়ই, এরকমই একটা ধারণা দিয়ে তাকে রাখা হয়। তারপরে যখন দেখে যে সে সহ্য করতে পারছে না, তখন তারা হয়তো চিন্তা করে একটুখানি হয়তো ব্যথার ওষুধ দিল, এই ধরনেরই চলছে। কিন্তু এই যে তলপেটের ভিতরে যে আমাদের প্রজনন তন্ত্র আছে, সেইটার উপর যে এন্ডোমেট্রিওসিসের এফেক্ট, যে ওর উপর প্রতিফলন হয়, সেইটাতে যে তলপেটের প্রজনন তন্ত্রের যে অঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে একটা যোগাযোগ হয়ে যায়। যোগাযোগ মানে আমি বলবো যে ওটা একটা আর্টের সাথে আটকে যায়। সে কারণে দেখা যায় যে ব্যথার কষ্ট তো আছেই, এবং সেই সাথে দেখা যায় কারো কারো বন্ধ্যাত্বের দিকে যেতে থাকে। আমাদের যে কারণে আমরা বলে থাকি, যখনই তোমার মাসিকের সময় তীব্র ব্যথা হবে, এইটাকে অবহেলা না করে লজ্জা ভয় ভেঙে এটা সরাসরি স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে আর কি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী। আমরা যেমন সন্তান প্রসবের ক্ষেত্রে ওই ব্যথার একটা ব্যাখ্যা দিই যে ব্যথার ধরনটা এরকম, এই তীব্র যন্ত্রণার মানে ব্যাখ্যাটা আসলে কিভাবে দিবেন? এই ব্যথাটা আসলে এটা মাসিকের সময় হয় এবং এটা তীব্র ব্যথা। তো এটার একটা আসলে মাসিকের সময় অনেকের কিন্তু ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে এটা স্বাভাবিকও। তো মাসিকের ব্যথাটাকে আমরা আসলে সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হলো যেটা মাসিকের আগে শুরু হয় এবং মাসিক শুরু হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কমে যায়, এটা স্বাভাবিক। আচ্ছা। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাসিক শুরু হয়েছে, যেদিন শুরু হলো সেদিন থেকে তার ব্যথা কিছুক্ষণ পর পর ব্যথা হয় এবং এটাও দেখা যায় 1-2 দিন পরে চলে যায়। এটাকেও কিন্তু আমরা স্বাভাবিক বলি। আর এন্ডোমেট্রিওসিসের ব্যথার একটু বৈশিষ্ট্য আছে আলাদা। এই ব্যথাটা মাসিকের 2-3 দিন আগে বা 1-2 দিন আগে শুরু হবে, অথবা মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে শুরু হবে, এবং এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মাসিকের মাঝখানে এটার তীব্রতা অনেক বেড়ে যায় এবং যতদিন মাসিক থাকে ততদিন পর্যন্ত এই ব্যথাটা থেকে যায়। এই যে বৈশিষ্ট্য, এইটাই হলো এন্ডোমেট্রিওসিসকে
আমরা যখন মাসিকের সময় এরকম একটা তীব্র ব্যথা হবে যেটা মাঝখানে বেড়ে যাবে আবার থাকবে, আবার দেখা যায় যে এন্ডোমেট্রিওসিসের পর্যায়ে যখন একটু একটু আরও গভীর হয়, অর্থাৎ এটা যখন আরও বিস্তৃতি বাড়ে, তখন এই ব্যথাটা কিন্তু সারা মাসিক ধরে, অর্থাৎ 2 মাসিকের মাঝখানের সময়টুকুতেও এই ব্যথাটা থাকতে পারে। তা আমাদের যেটা হলো, আমাদের সামিনা আপা বলেছেন, এই ধরনের ব্যথা হলে আমরা আসলে 2020 সাল থেকে আমরা আসলে জানুয়ারি মাস থেকে আমরা সোসাইটি, এন্ডোমেট্রিওসিস সোসাইটি আমরা করছি। তা আমাদের এই যে এন্ডোমেট্রিওসিস সচেতনতায় এই যে সাইলেন্স ব্রেক করা, তবে নীরবতা ভাঙ্গন, এটাই কিন্তু প্রথম আমাদের অবজেক্টিভ ছিল। অর্থাৎ এই ব্যথা হলেই তারা এটা নোটিফাই করবে, এটা বলবে, পরিবারের বলবে বা নিজেই ডাক্তারের কাছে যাবে। আর ডাক্তারও যারা হেলথ কেয়ার প্রোভাইডার এবং যারা আমাদের প্রাইমারি লেভেলেও আমাদের সেবা দিয়ে থাকে, তারা এই ব্যথার ধরন দেখে বুঝতে পারবে যে এটা এন্ডোমেট্রিওসিসের ব্যথা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাস। আপনার কাছে একটু জানবো যে আমরা যেমন 200 মিলিয়নের কথা বলছিলাম, এটি অনেক বড় সংখ্যা, বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে কী রকম, বা আপনারা যখন একটা রোগী পাচ্ছেন সে কত সময় অতিক্রম করে তারপর আপনাদের কাছে আসছে? ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। 200 মিলিয়নের হিসেবটা কিন্তু WHO দেওয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে বলতে চাই যে গাইনোকোলজিক্যাল খুব ইম্পর্টেন্ট ডিজিজগুলোর মধ্যে এটাকে কাউন্ট করতে হবে। সেটিরই ধারাবাহিকতায় পুরো পৃথিবীতেই গবেষণা হয় বিষয়টি নিয়ে, এটার প্রিভিলেন্স কিংবা কত শতাংশ নারী আক্রান্ত বের করার জন্য। এবং ফাইন্ডিংগুলো যদি আমরা বলি যে এশিয়াতে যেই দেশগুলো রয়েছে তাদের এন্ডোমেট্রিওসিস হওয়া নারীদের সম্ভাব্যের তালিকায় সবারই কিন্তু শতকরা শতাংশটা কাছাকাছি, 10% বা 10 থেকে 15%, অর্থাৎ যাদের মাসিক হচ্ছে বা যারা রিপ্রোডাক্টিভ এজে আছে। আমাদের সোসাইটি থেকে আমরা একটা যেন আর্লি ডিটেকশন হয়, যেন দেরি না হয়, কারণ এন্ডোমেট্রিওসিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটি যখন ডায়াগনোসিস হয় তখন সেই নারী অলরেডি 8 থেকে 10 বছর দেরি করে ফেলেছে। এই জন্য পুরো পৃথিবী জুড়ে একটি কথা থাকে যে যত দ্রুত সম্ভব আর্লি ডিটেকশনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। 8 থেকে 10 বছর পর্যন্ত এই ব্যথা নিয়ে কি একটা মানুষ আদৌ থাকতে পারে কিনা? এখন এই যে সিনারিওটা, এটা খুবই স্যাড একটা পার্ট একটা নারীর জীবনের জন্য, চ্যালেঞ্জিং একটা পার্ট একটা নারীর জীবনের জন্য, এবং আপনি একসাথে বলতে পারেন যে একটা ডিপ্রেসিং পার্ট সেই নারী এবং তার পরিবারের জন্য। কারণ একটা মেয়ে যখন তার অ্যাডোলেসেন্ট বা কিশোরী বয়সে ব্যথাটির কথা প্রথম বলে, প্রথম 2 থেকে 3 বছর চলে যায়, মাসিকে ব্যথা হতেই পারে, এটাকে মেনে নাও, এটা হলে কোনো সমস্যা নেই। সে যখন স্কুলে যাওয়া বন্ধ করে তখন কিছুটা হয়তো এটাকে সিরিয়াসলি নেওয়া হয়, এরপর যখন সে পরীক্ষা দেওয়া বন্ধ করে তখন সেটাকে হয়তো আরেকটু সিরিয়াসলি নেওয়া হয়, কিন্তু তখন পর্যন্ত পরিবার চিন্তা করে যাচ্ছে যে মাসিকের সময় ব্যথা হতে পারে, এটা খুব স্বাভাবিক, এটা 2-3 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। সেখানেই 3 বছর আমরা দেরি করলাম। এরপর কোন ডাক্তারের কাছে যাবেন এই সিদ্ধান্ত নিতেই তাদের আরও 2 থেকে 3 বছর দেরি। কারণ কেউ মনে করেন যে তার যেহেতু ছোট বয়সে হচ্ছে শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন, কেউ মনে করছেন গাইনোকোলজিস্টের কাছে যাবেন, কেউ মনে করছেন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন কিনা, সেখানে 2 থেকে 3 বছর। এরপর যাওয়ার পর এন্ডোমেট্রিওসিস রোগীর রোগ নির্ণয় তাকে সন্তুষ্ট করা এবং তিনি যেন ধারাবাহিক চিকিৎসা নেন, সেজন্য পুরো পৃথিবীর গবেষণায় দেখা গেছে যে সেই নারী এবং তার পরিবার কমপক্ষে 4 থেকে 5টা ডাক্তারের দরজাকে নক করে। তো সেখানে প্রত্যেকটা জায়গায় 6 মাস থেকে 1 বছর দেরি হয়ে যায়। সো অন অ্যান এভারেজ দেখা যাচ্ছে যে পারফেক্টলি এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করতে 7 থেকে 8 বছরের একটা দেরি হয়ে যায়, যখন হয়তো এটি আর্লি স্টেজে নেই, কিছুটা জটিল অবস্থায় চলে গেছে। তো সেই হিসেব নিকেশ করলে বাংলাদেশেও এই যে ক্রাইসিস বলি, ডিপ্রেশনের জায়গাটিকে তুলে ধরি, কিংবা এটি নিয়ে যে সমস্যার জায়গাটি নারীর জীবনের, এটি আসলে পৃথিবীর উন্নত দেশের কাছাকাছি নারীরাও যেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে, আমাদের দেশের নারীরাও সেই একই অবস্থায় রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনার কাছে জানবো যে অনেক সুন্দর একটি শব্দ নীরবতা ভাঙন, যে কারণে নীরব থাকার কারণে নারীরা নানা দিক থেকে আসলে ডিপ্রাইভ হচ্ছে, এবং এটিও একটি অনেক বড় ধরনের সমস্যা। সেই যে আপনারা শব্দ চয়ন করেছেন নীরবতা ভাঙন, আবার হচ্ছে আপনারা থিম দিয়েছেন নারীর ক্ষমতায়ন, এন্ডোমেট্রিওসিস যত্নে বাধা দূর করুন, এই দুটির মিশেলে আপনার কাছে মন্তব্য জানতে চাই। কি তুমি যে কথাটি বলেছো, এটা এই বছর এটা এন্ডোমার্চ মানে এন্ডোমেট্রিওসিসের মাস, সেটাকে মার্চ মাসেই করা হয়, সারা পৃথিবীতে এটা উদযাপন করা হয়, পুরো মাসব্যাপী প্রোগ্রাম করে। এটার উদ্দেশ্যই হলো নীরবতা ভাঙুন, তার মানে সচেতন হন।
কেন সচেতন হবেন? কারণ আমি যদি তাড়াতাড়ি রোগটা নির্ণয় না করতে পারি, তাড়াতাড়ি রোগটাকে থামিয়ে দিতে না পারি, তাহলে জীবনটা একদম জটিলতায় চলে যায়, অসুস্থ অবস্থায় তাকে সারা জীবনই ভুগতে হয়। তো সেই কারণে নীরবতা ভাঙুন কথাটাকে আমরা জোর দিয়েছি, যে এতে লজ্জা ভয় ভেঙে আমরা যেন মুখ ফুটে বলি, মেয়েটা যেন মুখ ফুটে তার মাকে বলে যে মা আমার যে অসুস্থতা, বা তার বাবাকে বলে যে আমাকে একটু চিকিৎসা করাতে নাও। এবং সেটা তাকেও বলতে হবে, পরিবারকেও সচেতন হতে হবে, তাদেরও ধরে নিতে হবে এতটুকু মেয়ে এত কেন তীব্র ব্যথা হবে, মাসিক তো একটা স্বাভাবিক বিষয়। কাজে তাদের সচেতনতা আরও বেশি দরকার। বাচ্চা মেয়ে 12-13 বছরের মেয়ে, ও আর কতটুকু বুঝে। সে কারণে আমি মনে করি যে এই সচেতনতা শুধু পিতামাতার নয়, স্কুলের টিচারদেরও। স্কুলের টিচার যদি দেখে যে এই মেয়েটা কেন স্কুলে আসছে না, যেটা শারমিন আব্বাসী একটু বললেন যে স্কুলে কেন আসে না, পরীক্ষা কেন দিচ্ছে না। অনেক সময় আবার স্কুলে একজন মেয়েকে ওরকম বলে যে আমি পরীক্ষা দিতে পারছি না, এটা বলাতে টিচার মনে করেছে যে আমি পরীক্ষার ভয়ে এই কথাটা পেটের ব্যথার কথা বলছি। কাজে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের শিক্ষক, অভিভাবক এবং পরিবারের সবাইকে, এটা শুধু আমি বলবো না একটা গোষ্ঠীর, সমগ্র জনগোষ্ঠীরই জানা উচিত যে যদি কোনো মেয়ের তলপেটে তীব্র ব্যথা হয়, চিকিৎসা যেন সে অবশ্যই, এবং ভয় নয়, লজ্জা নয়, বিষয়টা অনেকটা এরকমই। এই যে নানা বিষয়ে যে আমাদের পাঠ্যপুস্তকে যে অনেক কিছু ছিল, এর মধ্যে কি এই ব্যথা বিষয়ক কোনো কিছু কি ছিল? ব্যথা বিষয়ক কোনো কিছু ছিল না আসলে। এবং ম্যাডাম যেটা করেছিলেন, এর আগে যে ফর্মার আমাদের এডুকেশন মিনিস্টার ছিলেন, তার সাথে কিন্তু কথা হয়েছে, সোসাইটিরও কথা হয়েছে যে মাসিক সম্পর্কে আছে বা মাসিক এই তীব্র ব্যথা সম্পর্কে কিন্তু কিছু নেই। এবং আমাদেরকে খুব একটা স্ট্রাকচার ডকুমেন্ট করে তাদেরকে জমা দিতে বলা হয়, সেটা আমরা দিয়েছিলাম এবং কাজটা অনেক দূর এগিয়েছিল। কিন্তু মাসিকের আলোচনা পর্যন্ত যেহেতু আমরা পাঠ্যপুস্তকে দেখেছি, এখানে তো একটি দুটি লাইন যোগ করে দিলেই তো এন্ডোমেট্রিওসিসের বিষয়টা আসলে নেই। এটা নিয়ে কাজ এগিয়েছে, আমরা আশা করছি হয়তো আগামীতে খুব সহজেই এটিকে সম্পৃক্ত করা যাবে। আমরা একটা প্যারাগ্রাফ আমরা এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা স্কুল কারিকুলামে দেওয়ার জন্য আমরা আসলে আমরা তৈরি করেছিলাম, সুপারিশ করেছিলাম এবং আমরা পাঠিয়েছিলাম। তো আমাদের আসলে এই যে আপা সচেতনতার কথা বলেছেন, সেই জায়গাতে কিন্তু আমরা আমাদের কনফারেন্সগুলোতে, আমাদের সায়েন্টিফিক সেশনগুলোতে আমরা কিন্তু সেকেন্ডারি হায়ার এডুকেশনের পরিচালককে আমরা নিয়ে এসেছিলাম, যাতে ওনাকে আমরা সচেতন করতে পারি এইভাবে এই বিষয়ে, এবং উনি যেন এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেন। সেই কথাগুলোই, সেই বিষয়গুলো কিন্তু তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং উনি বুঝেছেনও। তো আমরা সেটা জমাও দিয়েছি এবং আশা করি ভবিষ্যৎ, এখনো পর্যন্ত আসলে যতটুকু আমরা যতটুকু জানি তাতে আসে এবং এটা আসবে এবং আসতে হবে আমাদের। বিশেষ করে আমরা যেটা বলেছি আমাদের স্কুলে কিন্তু স্কুল হেলথ প্রোগ্রাম আছে। তা আমাদের এই কারিকুলামে যদি আমাদের এই চ্যাপ্টারটা থাকে, এন্ডোমেট্রিওসিস সম্পর্কে থাকে, এবং আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম গভর্নমেন্টের, সেটার সাথে যদি এটার একটা সমন্বয় করা যায় এবং তারা যদি এটাতে যত্নবান হন এবং এটা মনিটর করেন, বাচ্চাদের সমস্যাগুলো দেখেন এবং হেলথ প্রোগ্রামের সাথে যদি একটা যোগাযোগ থাকে, তাহলে এই রোগ কিন্তু তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানবো যে বিরতির আগে আপনি একটু যোগ করতে চাচ্ছিলেন অধ্যাপক সালেহা বেগম চৌধুরীর সঙ্গে, যদি একটু বলতেন। ম্যাডাম যেটি বললেন এবং আমাদের দুজন ম্যাডামই আসলে খুব স্পষ্ট করে তুলে ধরলেন আমাদের সোসাইটির যে জায়গাটি কাজের। আপনি যেটা জেনে খুব খুশি হবেন বা আসার জায়গা, সেটা হচ্ছে কোভিডের সময়টাকে আমরা খুব কাজে লাগিয়েছি। করোনার সময় যখন সবাই ঘরে ছিল, আমরা স্কুল বেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। বিকারুনসালুন স্কুলের সবগুলো ব্রাঞ্চের সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম, উদয়ন স্কুলের সাথে, হোলি ক্রস স্কুলের সাথে, এবং স্কুল বেস প্রোগ্রামের উপর আমাদের একটি গবেষণাও কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেই জায়গাগুলোয় দেখেছি যে এই সমস্যা নিয়ে কিন্তু আছে আমাদের মেয়েরা, ইয়াং গার্লরা, এবং তারা এটি নিয়ে কথা বলতে চায়, তাদের পরিবার, বিশেষত মারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চায়। আগে যে একটা আমাদের কুসংস্কারের জায়গা ছিল, বলবে কি বলবে না, এখন দে আর ভেরি মাচ
মাচ ওপেন মাইন্ডেড এবং তারা বলতে চায়। এবং সে সময় আমরা দেখেছি যে অ্যাড্রেস করে স্কুল বেস প্রোগ্রামগুলো কিন্তু বাংলাদেশে এই প্রথম এন্ডোমেট্রিওসিস সোসাইটি এন্ডোমেট্রিওসিস নিয়ে স্কুলে করেছে। এর আগে কখনো কেউ এটা নিয়ে কথা বলেনি বা এভাবে হয়তো বিষয়টা শুধু এন্ডোমেট্রিওসিস নিয়ে আসেনি। সেই জায়গাতে স্কুল টিচাররা আমাদের খুব কোঅপারেট করেছে এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ার অ্যাবাউট 100-র কাছাকাছি শুধুমাত্র অ্যাওয়ারনেস নিয়ে আমাদের প্রোগ্রাম হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। প্রথম আলো বলুন, আপনাদের সাথে হয়েছে, সেই সময়কার সময় টিভির সাথে হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায়। এখানে আপনি যে স্কুলগুলোর নাম বলেছেন সেগুলো কিন্তু খুব পরিচিত বা খুব সচেতন তারা। উল্টো এমনও করা যায় কিনা একেবারে পিছিয়ে পড়া কোনো স্কুল? আমি একটু অ্যাড করি, আমরা প্রায় 10টা স্কুল নিয়েছিলাম। এটা তো অনেকগুলো স্কুল, যেমন মোহাম্মদপুরে বা অন্যান্য জায়গায় আমরা সব রকম মিশানো জায়গায় আমরা গিয়েছি। তো এখন সেইখানে যেটা হয়েছে, আমরা প্রায় 1000 খানেক মেয়েদের উপরে এটা একটা জরিপ চালাই। আমাদের একটা কোশ্চেনিয়ার ছিল এবং সেখান থেকে উঠে এসছে যে আমাদের এই যে স্কুল গোয়িং এরা কিন্তু একদমই অল্প বয়সী, যেগুলো ক্লাস 8 থেকে আমরা নিয়েছিলাম। সেখানে দেখা গেল তাদের সিমটম প্রকাশ হতে হয়তো এদের মধ্যে আমরা পেয়েছি যে 6.8 তারা হচ্ছে রিস্ক গ্রুপে পড়ে, তার মানে তাদের ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। আর এরা যেহেতু বেশি ইয়াং, সেজন্য কোনো স্পষ্ট ফাইন্ডিংস অত তাড়াতাড়ি আসেনি। হয়তো এদের আর 4-5 বছর পরে সেই ফাইন্ডিংসটা স্পষ্ট আসবে। সেইটাতে যেটা হয়েছে যে আমরা তাদেরকে সচেতন করেছি এবং সেই সাথে যাদের সন্দেহ হয়েছে তাদেরকে নিয়ে আমরা আল্ট্রাসাউন্ড করেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ রাখবে। এবং ডাক্তার মানে কিন্তু সবচেয়ে ভালো হয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তার কারণ অনেকের কাছেই এরা যায় যে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে কেন দেরি হয়, তখন একটু তলপেটে ব্যথা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেলো, আবার হয়তো জেনারেল প্র্যাকটিশনার কাছে গেল, এইভাবে কিন্তু যেতে যেতে দেরি হয়ে যায়। আমার কাছে ওষুধের দোকান থেকে ওষুধ খাওয়ার প্রবণতা, এটি আপনারা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই পান কিনা যে একবার খেয়ে এসছে আপনাদের কাছে? এটা ঘরের ওষুধ থেকেই শুরু হয়, যে ঘরে হয়তো একটু প্যারাসিটামল বা যে কোনো ব্যথা বড়ি আছে সেটা একটু খেয়ে নেয় এবং এটা প্রথম থেকে তারা শুরু। এটা কি কোনোভাবে জটিল করে নাকি এটা সাময়িক উপশম? এটা সাময়িক উপশম করে। আসলে আমরা হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা যে শুধু স্কুল হেলথ প্রোগ্রাম যেটা সেটা তো আছেই, এই গবেষণাটা আমাদের হয়েছে, সাথে সাথে কিন্তু আমরা হেলথ কেয়ার প্রোভাইডার যারা, বিশেষ করে জেনারেল প্র্যাকটিশনার যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ নন, তাদেরকেও কিন্তু সচেতন করার চেষ্টা করেছি আমরা এবং এডুকেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনি জানলে হয়তো খুশি হবেন, কমিউনিটি ক্লিনিক একেবারে প্রত্যন্ত পর্যায়ে, সেখানে যারা সেবা দেয় তাদের সাথেও কি আপনাদের কোনো যোগাযোগ ঘটেছে? আমরা আমাদের যোগাযোগ আছে, আমাদের একটা নেটওয়ার্কিং আছে। সেই নেটওয়ার্কিং আসলে আমরা যেটা চাই সেটা হলো জেনারেল প্র্যাকটিশনারে যখন তাদেরকে অবশ্যই চিকিৎসা করবেন যাদের এই ধরনের মাসিকের ব্যথা নিয়ে আসবে, কিন্তু সেই ব্যথাটা যদি দেখা যায় কমছে না, এই যে সাধারণ ওষুধ দিয়ে আমরা ব্যথানাশক ওষুধ দিয়ে কমছে না, তখন তারা কিন্তু তাদের সন্দেহ করবেন অথবা তাদের আশঙ্কা আসতে হবে যে এটা এন্ডোমেট্রিওসিসের ব্যথা হতে পারে, তখন তারা পেশেন্টকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। তখন আমরা ডায়াগনোসিস, আসলে তার ডায়াগনোসিসটা সত্যিকারভাবে হওয়া উচিত এবং সেই জায়গায় তার চিকিৎসাটা তাড়াতাড়ি আসা উচিত। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানবো যে অনেকগুলো রোগ আছে আমরা নীরব, যেটি এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে যন্ত্রণা বলছি, কোনোটাকে ঘাতক বলছি, ব্লাড প্রেশার বা হচ্ছে আপনার গ্লুকোমা, তো এটির জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর থাকে কিনা? যেমন আমরা জানতেই অনেক দেরি হয়ে যায়, কিন্তু আরও আগে কি আমি জানতে পারি আমার পরিবারের দিকে তাকিয়ে কেউ আছে কিনা, সেক্ষেত্রে আমি আগে থেকে পরীক্ষা করে নিলাম? এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, তবে এটি অবশ্যই নীরব ঘাতক, এটিকে স্বীকার করতে হবে। কেন? কারণ এটি নীরবে হচ্ছে একজন নারীর বাচ্চা হওয়ার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং দেখা গেছে বন্ধ্যাত্বের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে 50% কারণই কিন্তু এন্ডোমেট্রিওসিস। 50%, এবং এটি আরও ওয়েল স্টাবলিশ হয়েছে 2024 সালের গবেষণাগুলোয়। পুরো পৃথিবীতে ইউরোপিয়ান সোসাইটি, আমেরিকান সোসাইটি নিয়ে যারা ফার্টিলিটি গবেষণা করেছেন তারা এটি কারও দেখিয়েছেন 50 থেকে 55% সম্পৃক্ত থাকতে পারে। পিসিওএস এর ক্ষেত্রে কারণ কতটুকু? পিসিওএস এর ক্ষেত্রে 10 থেকে 15%, কিন্তু এখানে অনেক বেশি আমরা দেখছি। এবং পিসিওএস এ যেমন একটা রোগীকে মেটিকুলাস ভাবে ট্রিটমেন্ট দিলে প্রেগন্যান্সি করে ফেলা যায়, এখানে হচ্ছে নীরব ঘাতক ধীরে ধীরে
তার ডিম্বাণুর ক্ষমতাকে শেষ করে দিচ্ছে এবং সেটিকে ফেরানোর কোনো কিন্তু শক্ত ওষুধ পৃথিবীতে বের হয়নি। তখন দেখা যাচ্ছে একটা ট্রিটমেন্ট প্ল্যানিং থাকে তার জন্য অবশিষ্ট, সেটি হচ্ছে টেস্ট টিউব বেবি বা আইভিএফ। সেটি যাওয়ার সামর্থ্য কারণে এবং বাংলাদেশে সেটি খুবই ব্যয়বহুলভাবে আমাদের রোগীদের কাছে চলে আসে। তো জেনেটিক যে কথাটি আপনি বললেন, এটির সাথে খুবই শক্ত একটা সংশ্লিষ্টতা রয়েছে এন্ডোমেট্রিওসিসের। বলা হয় যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, আপনার মায়ের যদি থাকে, আপনার খালার থাকে, ফুপুর থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি হওয়ার শতাংশ অনেক বেশি, 5 থেকে 10 গুণ আপনার ক্ষেত্রে কিন্তু সেটার দেখা যাচ্ছে যে রিস্কটা বেড়ে যাচ্ছে। এবং যদি আপনার টুইন সিস্টারের থাকে, অথবা আপনার যমজ বোনের এক বোন যদি এটা আক্রান্ত হয়, সেখানে 7 থেকে 10 গুণ বেশি ঝুঁকিতে আপনি রয়েছেন। কিন্তু যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, এখানে বিশেষজ্ঞ নিয়ে তো অনেক ধরনের বক্তব্য আছে, তারপরেও জানতে চাই যে তাদের কাছে যখন এই সমস্যা নিয়ে নারীরা যাচ্ছে, মানে এটা কি তারা মানে প্রথম ঝুঁকি হিসেবে চিন্তা করেন কিনা? অবশ্যই চিন্তা করেন। যারা ডেডিকেটলি বন্ধ্যাত্ব নিয়ে কাজ করেন, তারা তাদের চেম্বার প্র্যাকটিসে প্রতি 10 জন রোগীর মধ্যে মিনিমাম 3 থেকে 4 জন এন্ডোমেট্রিওসিস রোগী পানি। এবং যেহেতু তারা ভেরি এক্সপার্ট এই জায়গাটায়, এই ফিল্ডটায়, তারা কিন্তু পেইনের প্যাটার্ন শুনলে কিংবা তার হিস্ট্রি শুনলেই বুঝে নেন যে হয়তো এই রোগী এন্ডোমেট্রিওসিসে ভুগছেন। ধন্যবাদ। এবং এই রোগের কিন্তু যেটা বন্ধ্যাত্বর কারণ আমরা আলোচনা করছি আসলে, এবং এটা যদি প্রথম দিকে কিন্তু এটাতে যে ডায়াগনোসিস করা যায়, অর্থাৎ এই ধরনের সিমটমের সাথে, এই ধরনের উপসর্গের সাথে একটা মেয়ের যখন বন্ধ্যাত্বের সমস্যাটাও থাকে, তখন যদি তারা তাড়াতাড়ি যদি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অথবা যদি আমাদের ইনফার্টিলিটি বিশেষজ্ঞর যদি ওই সময় যাওয়ার সম্ভাবনা হয় কোনো রোগীর পক্ষে, তখন যদি জেনারেল গাইনোকোলজিস্টের কাছেও আসে, তাহলে এই রোগের প্রাথমিকভাবে চিকিৎসা করলে এই রোগের কিন্তু বিস্তৃতি রোধ করা যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্বকেও আমরা কমাতে পারি। বন্ধ্যাত্বর হওয়ার যে বিষয়গুলো আছে, অর্থাৎ পুরো একটা অ্যানাটমি নষ্ট করে ফেলা, যে এই রোগের ফলে আমাদের যে প্রজনন ক্ষমতা যেই আমাদের যেই স্ট্রাকচারের উপর নির্ভর করে, সেটা ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার জন্য বা ডিসরাপশন হওয়ার জন্য যে বন্ধ্যাত্ব হয়, সেই জায়গাটাতে কিন্তু চিকিৎসা করে ফেরানো যায়। আমি অধ্যাপক সামিনা চৌধুরী আপনার কাছে জানবো যে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আমরা জানি যে মানসিক অবসাদগ্রস্ততা অনেক বেশি বেড়ে যায়। এই নারী যখন কিছুদিন পর আবার বন্ধ্যাত্বে ভুগছেন বা ওই পথে যাচ্ছেন, তখন এই মানসিক সমস্যাটা আসলে ডাবল হয়ে যায় কিনা? অবশ্যই। তার কারণ একে সে নিজের শারীরিক যন্ত্রণায় প্রতি মাসে ভুগছে, এটাই তাকে শেষ পর্যন্ত হতাশায় নিয়ে যায়। সেই সাথে বন্ধ্যাত্ব যখন যোগ হয়, তখন এটার এফেক্ট ডাবল হয়ে যায়। যে এমনিতেই বন্ধ্যাত্ব হলে সব সময় মেয়েকেই দায়ী করা হয়, তার মধ্যে যার মাসিকের সময় তীব্র ব্যথা আছে, তখন আরও স্পষ্ট হয় যে তোমার কারণেই এটা হচ্ছে। এটা নিয়ে পরিবারের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়, এমনকি মানে স্বামী স্ত্রী মিলনের সময়ও তারা অসুবিধা ফেস করে। কাজেই এটা মানে সব কিছু মিলিয়ে তাদের জীবনটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে হতাশা ছাড়া তারা আর কিছু দেখতে পায় না। ওই সময় কি আপনাদের মানসিক ট্রিটমেন্টও করা লাগে কিনা? অবশ্যই করা উচিত। তার কারণ এটার পাশাপাশি তুমি খুব ভালো প্রশ্নটা করেছো, যে যারাই আমাদের এটা চিকিৎসা দেবেন তাদের খুব একটু সময় নিয়ে কাউন্সেলিং করা উচিত, এবং যে সে যেন হতাশাগ্রস্ত না হয়, সে তার জীবনের চলার পথে যে পড়াশোনা করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা, এইটা থেকে যেন ফিরে না আসে। এইখানে কিন্তু আমাদের যেটা আমরা বলেছি নারীর ক্ষমতায়ন, এটাও কিন্তু একটা বিশেষ দিক, যে এই ধরনের অসুস্থতা হলেই যে আমি জীবন থেকে পিছিয়ে যাব তা নয়, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে এই প্রতিবন্ধকতা আমাকে থেকে বের হয়ে আসতে হবে। সে কারণে আমরা মনে করি স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসলে সাহায্য করতে হবে। আমি এখানে একটু আমাদের সোসাইটির যে আমরা গবেষণাগুলো করেছি, একটা গবেষণার কথা বলা হলো। আমি গবেষণা প্রসঙ্গে আসছি, ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ মধ্যে। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনি বিরতির আগে একটু গবেষণার কথা বলতে চাইছিলেন, যদি একটু আমাদের জানান। জি, আমরা এই সোসাইটির শুরু থেকেই আমাদের একটা, আমরা জানি যে এই একটা জটিল রোগ,
যে জন্য আমরা প্রথম থেকে রিসার্চ করতে চেয়েছি, এবং সেই হিসাবে একটা রিসার্চের কথা এইমাত্র আলোচনা হয়ে গেল যে স্কুল বেসড প্রোগ্রাম, আমরা যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি সেটা আমার কলিগরা খুব সুন্দর করে বলেছেন। সেকেন্ড যে কাজটা করেছি আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে, সেটা হলো এন্ডো বার্ডেন, মানে এন্ডোমেট্রিওসিসের বার্ডেন আমাদের হাসপাতালগুলোতে কেমন। সেই জরিপে দেখা গেছে যে প্রতিটা হাসপাতালে, মানে সেটা আপনার থানা লেভেল হোক বা বড় মেডিকেল কলেজ যেখানেই হোক, গাইনি আউটডোরে গিয়ে দেখেছি 1/3 পেশেন্টই এন্ডোমেট্রিওসিস। তারা এন্ডোমেট্রিওসিস, যে কারণে আমরা আরেকটা কথা, আমাকে একটু সুযোগ দাও, সেটা বলতে চাচ্ছি যে সেখান থেকে আমরা চিন্তা করেছি যে এই পুরো মাস তারা যেন এন্ডোমেট্রিওসিস কেয়ার দেওয়ার জন্য একটা করে, তারা যেন সব হাসপাতালে একটা ক্লিনিক ছোট্ট, মানে হয়তো সপ্তাহে 2 দিন শুধু এন্ডোমেট্রিওসিসের রোগী দেখবে, এবং এন্ডোমেট্রিওসিস রোগী এলে কি করতে হবে না হবে এটা প্রোটোকল থাকবে। এটা আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল একটা করে উদ্যোগ নিক। আর 2 নম্বর কথা আরেকটা, যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখন একটা সারা পৃথিবীতে এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, আমরাও এই দেশে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে কাজটা করছি, যে একটা মেয়ে যেন এই অ্যাপসের মাধ্যমে সে খুঁজে বের করে নিতে পারে যে সে সমস্যা কি। কাজে এই সহজ কয়েকটা আমরা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের মাধ্যমে সে বুঝতে পারবে যে তার জীবনে এটা ঝুঁকি কত, এবং সেই স্ক্রিনিংয়ের জন্য যদি আমরা এটা এখনো পুরোপুরি ফলাফল আসেনি, তবে আমরা যেটুকু পেয়েছি তাতে দেখেছি খুব পজিটিভ। সে যদি এটা নিজে থেকেই ডায়াগনোসিস করতে পারে, ডায়াগনোসিস বলবো না, সে ভাবতে শুরু করে যে আমি এই রোগে আক্রান্ত হতে পারি, তাহলে তাকে সরাসরি এই অ্যাপসই তাকে বলে দেবে যে তুমি এখন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে। সবথেকে ভালো হয়, কারণ আমরা তো সারাদিন মোবাইল নিয়ে থাকি আর কি। আচ্ছা, একটু বলি মানসিক স্বাস্থ্য আর কি, যেটা আপা বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা আমাদের অ্যাওয়ারনেস এবং এডুকেশনের মধ্যে আমরা যে নারীর ক্ষমতায়ন বলছি, ওই জায়গায় কিন্তু অ্যাওয়ারনেস, এডুকেশন, অ্যাডভোকেসি, সাপোর্ট এবং ট্রিটমেন্ট, এই সবগুলোই কিন্তু আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীর ক্ষমতায়ন করা যায়। সেই জায়গায় কিন্তু ফ্যামিলি লেভেলে এবং লোকাল গ্রুপ, যদি আমরা আমরা চাচ্ছি যে একটা সাপোর্ট গ্রুপ তৈরি হোক যারা মানসিক স্বাস্থ্যকে অ্যাড্রেস করবে। এই ক্যাটাগরির যতগুলো সমস্যা আছে, আমরা যদি পিসিওস বা এন্ডোমেট্রিওসিস বলি, মানে আলাদা কোনো কর্নার কি আছে জেনারেল হাসপাতালগুলোতে? এরকম তো বোধহয় কিছু নাই। সেটা আমরা আসলে আমাদের এক সময়, আমি যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ছিলাম, যখন চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলাম, তখন কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিস ক্লিনিক, পিসিইউ ক্লিনিক, মেনোপজ ক্লিনিক, এগুলো আমরা করেছিলাম। তো এইরকম যে চেষ্টা হয়েছে না তা না, মেডিকেল কলেজগুলোতে শব্দগুলো হাসপাতালে এসে কেউ যদি দেখে, কিন্তু সব না, কিছু কিছু হাসপাতালে এই চেষ্টাগুলো করা হয়েছে, কিন্তু আসলে এটা সাস্টেইনেবল করা যায় নাই। হয়তো সেটা অনেকগুলো কারণ আছে, নানান সংকটে হয়নি। আমি আপনার কাছে আসবো, ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানতে চাই যে এই যে সোসাইটি আপনারা প্রতিষ্ঠা করলেন, মানে 50 বছর পরে কেন? মানে এত আগে কি সমস্যাটি ছিল না? এটা কি নতুন কোনো সমস্যা? এটা তো আসলে একটা $1 মিলিয়ন প্রশ্ন, এটার উত্তর দেওয়া এত সহজ না। তবে সোসাইটি করার পর আমরা আসলে সত্যিকার অর্থে একটা দায়বদ্ধ জায়গায় এই মুহূর্তে চলে গেছি। প্রচণ্ড দায়বদ্ধতা আমাদের মধ্যে। সেটির মধ্যে একটি হচ্ছে যে যেন আর্লি ডায়াগনোসিসের জায়গাটিতে আমরা এটিকে কমিয়ে নিয়ে আসতে পারি, যেন এটির শতকরা হার বাংলাদেশে কমিয়ে নিয়ে আসতে পারি, এবং ডেডিকেটেড সেন্টার, এটা এখন হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটি জায়গা। ডেডিকেটেড সেন্টার কি আছে কোথাও? ডেডিকেটেড সেন্টার একটিও নেই বাংলাদেশে, এবং সেই সেন্টারটিতে হাসপাতালে থাকার কথা ছিল। এটির জন্য আমার প্রেসিডেন্ট কাজ করছে, সেক্রেটারি জেনারেল কাজ করছে, এবং ওনারা এটার প্রস্তাবনা নিয়ে এসেছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। এবং এই সেন্টার বলতে আমরা বোঝাচ্ছি গাইনোকোলজিস্ট, জেনারেল সার্জন, ইউরোলজিস্ট, মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করেন, সাপোর্টিং নার্স এবং মেডিসিন বিশেষজ্ঞ, প্রত্যেকের একটা সম্পৃক্ত টিম ওয়ার্ক দরকার একটা পেশেন্টকে যদি সত্যিকার অর্থে আমি অনেস্ট অ্যান্ড ডেডিকেটলি উত্তর দিতে চাই। আর কেন সোসাইটি হয়নি এটি আসলে সিনিয়ররা বলতে পারবেন। তবে সোসাইটি যে হয়েছে এবং এই সোসাইটি হওয়ার জন্য তাকে যে পরিমাণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এবং এখনকার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ হাজার হাজার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, আমি মনে করছি যে এটি আসলে বড় বিষয় যে আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি। এটাকে আমি পরে হলো যে আপনারা নীরবতা ভেঙেছেন, এজন্য না, আমরা অনেক চ্যালেঞ্জ কিন্তু অতিক্রম করেছি, এটা বলতেই হবে। আমাদের করেছি এবং করছি এবং করছি এবং আমরা আরো করব।
যে আমরা যে ডেডিকেটেড সেন্টার আমরা যেটা করার কথা আমরা বলেছি, একটা মডেল তৈরি হলেও দেখা যেত যে একটা মডেলও যদি আমরা তৈরি করতেই পারি, সেটা আমরা প্রথমে পাবলিক ইনস্টিটিউটকে আমরা প্রাধান্য দিব, যাতে আমরা যদি ওরকম করতে পারি, পাবলিক ইনস্টিটিউটকে করলে আমাদের সুবিধা হলো আমরা যেমন সার্ভিস এস্টাবলিশ করতে পারি, আমরা একাডেমিক বিষয়গুলো দেখতে পারি, আবার ট্রেনিংটাকে আমরা নিশ্চিত করতে পারি। তো সেরকম আমাদের আছে লক্ষ্য আছে। তবে আপনি যে প্রশ্নটি করলেন যে সোসাইটি এত দেরিতে কেন, এমনও প্রশ্ন কিন্তু আছে, এই সোসাইটি কেন তৈরি করা হয়েছে, এটার কি আদৌ প্রয়োজন আছে কিনা। অনেক তারপরে আমরা এগিয়ে যাব, যাচ্ছি। অবশ্যই। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে এই যে অনেকগুলো ডিসিপ্লিনের কথা বলা হলো আর কি, মেডিসিন, ইউরোলজি, গাইনোকোলজি বা সার্জারি, তো সবকিছু মিলে এর প্রয়োজনীয়তা এত বিস্তৃত কেন? আর আরেকটি বিষয় হচ্ছে যে এই চিকিৎসা কি ওষুধেই সিংহভাগ ভালো হয়ে যায় কিনা? আচ্ছা, আমি প্রথমে বলে নিই যে ওষুধের বিষয়টা আসি, যে আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে ওষুধের উপরে ডিপেন্ড করি এবং ওষুধ দিয়েই চিকিৎসাটা হয়, অনেকেই ভালো থাকে। কিন্তু যখন দেখা যায় যে আমাদের কাছে দেরিতে এসে যায়, তখন ওষুধ কাজ করতে চায় না। তখন আমাদের মানে ওষুধের মধ্যে আমরা সাধারণত প্রোজেস্টেরন জাতীয় ঔষধ দিয়ে থাকি এবং কিছু আছে মানে ব্যয়বহুল চিকিৎসা এটা, এবং জিএনআরএইচ অ্যানালগ আমরা বলি, এইগুলো দিয়েও আমরা চিকিৎসা করে থাকি। আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে মানে সুখের কথা, এই সবগুলো ওষুধ কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, যেটা আমরা অনেক ইন্টারন্যাশনাল সেমিনার করেছি, তারাও বলে যে আমাদের দেশে আসে নাই, তোমরা বাংলাদেশ কি করে এত তাড়াতাড়ি এই সবে আবিষ্কার হয়েছে সেই ওষুধটা তোমরা নিয়ে আসতে আমরা তো পেরেছো। টিকাও নিয়ে এসেছি সবার আগে বাংলাদেশে কোভিডের সেই সময়। হিসাবে আমরা মনে করি যে আমরা এই বাংলাদেশের এন্ডোমেট্রিওসিস সোসাইটি আমরা পিছিয়ে থাকবো না। এইখানে আমরা যেটা দ্বিতীয় প্রশ্নটা তুমি যেটা করেছিলে যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলি, যেহেতু একটা অর্গান আরেকটা অর্গানের সাথে জড়িয়ে যায়, যেমন তলপেটের যে অন্ত্রগুলো আছে, বৃহদন্ত্র, এবং এগুলোর সাথে জড়িয়ে যায় মানে প্রজনন তন্ত্রের যে ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব আমরা যেগুলো বলি, এর সাথে পায়খানা রাস্তার যে নালী, সব কিছু মিলে জড়িয়ে একদম কেকের মতন হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে ফ্রোজেন পেলভিস এরকম বলি। এই সময় আমাদের তাকে যে অপারেশন করতে হবে, তখন কিন্তু শুধু গাইনোকোলজিস্ট দিয়ে হবে না, আমার ইউরোলজিস্ট লাগবে। তার কারণ এটা ইউরেটারকে ইনভলভ করে ফেলে, আমাদের সিগময়েড কোলন যে অন্ত্রগুলোর কথা বলছি তাকে ইনভলভ, কাজে আমাদের তখন কোলোরেক্টাল সার্জনও লাগে। এবং এই সাথে শুধু এইটুকুন সারলেই হবে না, তুমি যেটা বলছি যে মানসিক স্বাস্থ্য, সেই সাথে তার এবং পুরো পরিবারের কাউন্সেলিংয়ের দরকার পড়ে, যে জন্য সাপোর্ট গ্রুপও একটা তৈরি করা দরকার, যে তারা তাকে সাপোর্ট দিবে, মানসিকভাবে সাপোর্ট দিবে, যে কথাটা আমার কলিগরা বলেছেন। কাজে আমি মনে করি যে এই চিকিৎসা আমাদের আরো এগিয়ে যেতে হবে। এটি কি কোনোভাবে মৃত্যু ঘটায় এমন কোনো রেশিও কি আছে বা শোনা যায়? এরকম এতদূর পর্যন্ত হয়তো যায় না, কিন্তু তারা হয়তো আসছে কিনা সেটা তো আপনারা জানেন না। না, এটা সাধারণত মৃত্যু ঘটায়। মৃত্যুর সাথে আমাদের আসলে এটা আমরা বলবো না, এটা আসলে কিন্তু আমি অধ্যাপক সালেহা বেগম চৌধুরী আপনার কাছে জানবো যে এটি সার্জারি পর্যন্ত যাওয়া লাগে, সেই সংখ্যাটা আসলে কি রকম? আসলে এটা আমরা আসলে সার্জারিটা হয় কি, সার্জারির আসলে ব্যাপারে কিছু কিছু বিষয় আছে, আমরা প্রত্যেক সময় সার্জারিতে যাই না। এন্ডোমেট্রিওসিস রোগের আসলে আমাদের একটা স্লোগানও ছিল যে এন্ডোমেট্রিওসিস সার্জারি করার আগে আরেকবার ভাবুন। আচ্ছা, কারণ সার্জারির জন্য কিন্তু এন্ডোমেট্রিওসিস মানে আমাদের আমরা বলবো যে রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা যে জন্য বন্ধ্যাত্ব যেটা হয়, এই যে সমস্যাটা হয় এন্ডোমেট্রিওসিস, ওটা কিন্তু বেড়ে যায়। সার্জারি কিছু আমাদের ওভারিয়ান টিস্যুকে নষ্ট করে দেয়, হেলদি ওভারিয়ান টিস্যু। তো সেই জন্য সার্জারিটা সবসময় আমরা সাধারণত 40 বছরের উপরে না গেলে বয়স, সাধারণত সার্জারিতে আমরা যাই না। শুধুমাত্র আমরা সার্জারি তখনই আমরা করি যখন দেখা যায় তার সাথে বন্ধ্যাত্ব সম্পর্ক আছে, তখন করেন। এবং চকলেট সিস্ট বলি আমরা, যেটা সেটার একটা আমাদের আসলে গাইডলাইন আছে যে কতটুকু সিস্টের সাইজ হলে আমরা আসলে তাকে অপারেশন করতে যাব। তো সার্জারিটা মেইনলি আসলে বন্ধ্যাত্বের সাথে সম্পর্কযুক্ত, তবে তাদের যদি অনেক সাফারিংস থাকে তবে 40 বছরের পরে হলে আমরা সাধারণত একটা ডেফিনিটিভ সার্জারি আমরা করি, যাতে রোগীর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার শারমিন আব্বাসী, এই যে অল্প কয়েক বছর হলো আপনার সোসাইটিটা করেছেন, মানে এই সোসাইটির সফলতা কতদূর এত অল্প সময়ে, মানে একেবারে খুব ছোট করে যদি আমাদের বলেন, বা ভবিষ্যতে কি করার প্ল্যান করছেন আপনারা? আর সফলতার জায়গায় হচ্ছে এখন মানুষ সচেতন হয়েছে, রোগীরা নিজেরাই আপনার চেম্বারে এসে বলছে আমার এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা। আমি মনে করি এটাই সবচেয়ে বড় সফলতার জায়গা। এবং আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোভিডের সময় একটা প্রোগ্রাম করতাম, আমরা একটা হিসেব করে দেখেছি যে রিপ্রোডাক্টিভ এইজের মোর দ্যান 1 লাখের উপরে আমরা রিচ করতে পেরেছি। আমরা যখন স্কুল বেস প্রোগ্রামগুলো করেছি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের যারা বিভিন্ন মেম্বাররা প্রোগ্রাম করেছে, ওরা কিন্তু খুবই সুবিধা বঞ্চিত লেভেলের স্কুলগুলোতে পৌঁছে গেছে। সেই হিসেব করলেও কিন্তু আমরা প্রায় 2-3 লাখের উপরে কিশোরী মেয়েদেরকে রিচ করতে পেরেছি ঢাকা এবং ঢাকার বাইরে। এবং রোগীদের যে কিছু সুপারস্টিশন বা ভ্রান্ত ধারণা, যেমন 1 নম্বর প্রশ্নই চলে আসে একটা ছোট্ট সিস্ট দেখলে যে এটা কি ক্যান্সার হতে পারে কিনা, আমি কি মারা যাব কিনা, সার্জারি একমাত্র সমাধান কিনা। সেখানে ম্যাডামরা যেটা বলেছে যে মেডিকেল ট্রিটমেন্ট ফেল করলে দেন সার্জারি, একবার সার্জারি করার আগে 100 বার চিন্তা করতে হবে, সহজে আমরা সার্জারিতে যাব না, বা এটা হলে বন্ধ্যাত্ব হতে পারে, দ্রুত চিকিৎসকের কাছে আসা। সেই জায়গায় আমি বলবো সচেতনতার জায়গাটিতে অনেক অনেক দূর এগিয়ে আছে এন্ডোমেট্রিওসিস সোসাইটি, যেটি নিয়ে বাংলাদেশে এত ওপেনলি এর আগে কেউ কথা বলেনি। অনেকে অনেক কাজ করেছে, সেই এভিডেন্স আছে, কিন্তু এটাকে পাবলিকলি নিয়ে আসা, যেটির জন্য আপনারাও আমাদেরকে অনেক সহায়তা করেছেন, সেই জায়গাটিতে আমি বলবো যে সফলতার জায়গায় আমরা আসলে অনেক অংশে এগিয়ে আছি। এখন তো আমি খুব কমন দেখি যে মানে গাইনোকোলজিস্টের সাথে কথা বললে কি বিষয়ে প্রোগ্রাম করবেন, তো খুব দ্রুতই বলে ফেলে যে জি, কিন্তু আজ থেকে 2020 এর আগে যদি টপিকগুলো দেখতেন, এন্ডোমেট্রিওসিস অনেক পিছনে আসতো, কেউ এটা নিয়ে কথা এই বলতে ক্ষেত্রে চাইলে। কিন্তু আমরা আমাদের বিশেষজ্ঞ বলেন অথবা আমাদের জুনিয়র বলেন অথবা নতুন যারা পাশ করেছে তারা বলেন, তাদেরকেও কিন্তু আমরা তাদের এই সার্জারিতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ওয়ার্কশপ করেছি এবং আমরা ওয়ার্কশপ করে থাকি যাতে তাদেরকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে আমাদের। Society এবং খরচে। আমরা আমাদের কনফারেন্সের আগে গত বছর আমরা এশিয়ার সাথে কোলাবোরেশনে আমরা যে কনফারেন্স করেছিলাম, তা আমাদের ওখানে প্রি কংগ্রেসে আমাদের এরকম ওয়ার্কশপ করেছিলাম এবং আমরা খুব জটিল রোগের অপারেশন দেখে অ্যাডভান্স সার্জারিগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা খুব ভালো, আবার আসলে আমাদের ওই প্রোগ্রামগুলো খুবই সফল হয়েছে এবং আমাদের সামনে আরো কিন্তু আমাদের এরকম প্ল্যান আছে। আমি খুব সংক্ষেপে জানতে চাই যেখানে খাবারের কোনো রোল আছে কিনা, বা কেমন খাবার খাবে নারীরা এটা প্রতিরোধের ক্ষেত্রে, যদি খুব সংক্ষেপে বলেন। আমরা সবসময় বলি যে খাবারটা তার হেলদি খাবার খেতে হবে। আমরা সবসময় এটা পিসিওর বেলায় যেমন সত্য, এন্ডোমেট্রিওসিসের বেলায় সত্য, এবং আমাদের অন্যান্য আমাদের যে গাইনোকোলজিক্যাল প্রবলেম রোগ আছে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু বলে থাকি। এখানে আমরা আসলে স্যাচুরেটেড ফ্যাট যেটা বলি, আসলে যেটা যে ফ্যাটটা সাধারণত জমে যায়, যেটার সাথে ফাস্ট ফুডে আছে, এটার সাথে একটা সম্পর্ক আছে, বেড়ে যায়। একটা বলা হয় যে আমরা গ্লুটেন, আমরা যে একটা আমরা একটা খাওয়ার সাথে মিশে, সাধারণত এটা ভুট্টার সাথে থাকে, আমি যদি ভুল করে না থাকি সাধারণত ভুট্টাতেই বেশি থাকে, হ্যাঁ। এই জায়গাগুলোতে আমাদের এগুলো সাধারণত আমরা এড়িয়ে যেতে বলি। আবার আমি এই প্রসঙ্গে অবশ্য আরও একটা কথা বলবো, সেটা হলো প্লাস্টিক। যদিও এন্ডোক্রাইন ডিসরাপ্টার বলে এটাকে, প্লাস্টিক, যে আমরা তো প্লাস্টিক সচরাচর জীবনে ব্যবহার করে থাকি। আমরা গরম চাই খাচ্ছি প্লাস্টিক, এখন অনেকের পরিবারে প্লাস্টিকের পাত্রে কিন্তু অনেক মানে ভাবছি আমি সংক্রমণ এড়ালাম, কিন্তু আমি তো আরেকটা ঝুঁকিতে পড়লাম। আবার কসমেটিক্সও কিন্তু কিছু কেমিক্যালস থাকে, সেটাও কিন্তু এটাতে আমাদের আসলে এন্ডোমেট্রিওসিসের রোগ করে, যদিও এটা পিসিওর সাথে বেশি সম্পর্কযুক্ত, যেহেতু এন্ডোক্রাইন ডিসরাপশন। আর লাইফস্টাইল, আসলে এক্সারসাইজের কথা আমরা সবসময় বলবো, এবং সেটা সপ্তাহে অন্তত আমরা বলবো যে 5 দিন 30 মিনিট করে তাকে হাঁটতে হবে প্রত্যেককে। আমরা আমাদের এই জায়গায় আমাদের সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে আমাদের অ্যাডোলেসেন্ট মেয়েদের জন্য। আপনাকে ধন্যবাদ অধ্যাপক সামিনা চৌধুরী। আমি 1 মিনিট আপনার কাছে জানতে চাইবো যে প্রতিরোধে আমাদের সব আলোচনায় হয়েছে, যদি আরেকটু কিছু যোগ করেন। আচ্ছা, 1 নম্বর আমি বলবো যে জীবনধারার পরিবর্তন, তার মধ্যে যেটা হেলদি লাইফস্টাইলের কথা বলা হয়েছে, এটার মধ্যে যেটা হবে, একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হলো ডায়েট। ডায়েটের মধ্যে আমরা কি ধরনের ডায়েট খাবো, আমরা শাকসবজি বেশি খাবো, এবং যেটা মানে ভাজা পোড়া যেগুলো আমরা আজকাল খুব ফাস্ট ফুড খাই, সেইটাকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং এই যে সুগার কন্টেনিং যে যেমন ধরেন কোকাকোলা, এগুলোর মধ্যে তারপর চকোলেট, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, আইসক্রিম।
আর একটা কথা যে এক্সারসাইজ কিন্তু করতেই হবে, এটা সবার জন্য, এন্ডোমেট্রিওসিস হোক না হোক, আবার যাদের এন্ডোমেট্রিওসিস হবে তাদের জন্য এটা ওষুধের মতন কাজ করবে, যে তার শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সবই বাড়িয়ে দিবে, এবং ভিটামিন ডিরও একটা রোল আছে। আমি একটু তোমার কাছে সময় নেব। আমাদের যে কাজটা আমাদের করার কথা এখনো আমরা চিন্তা করছি যে এটা আসলে ব্যয়বহুল চিকিৎসা, সেই জন্য যে সব রোগী তো এটা চিকিৎসা করতে পারবে না, যে জন্য আমরা সব হাসপাতাল, যে 1 নম্বর কথা বলেছে আমরা এন্ডোমেট্রিওসিস কেয়ারের জন্য একটা কর্নার চাই, আর 2 নম্বর কথা হলো যে আমরা এটার যে এন্ডোমেট্রিওসিস হলে তাকে চিকিৎসা, যে মেডিকেল ট্রিটমেন্ট পর সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য যে কথাটা বলা হলো, যে আমরা চাই যে সার্জিক্যাল স্কিল বাড়ানো। তখন আমরা চাই না যে যে কোনো সার্জনই এটা করুক, আমরা বলবো না যে আমরা যারা এক্সপার্ট হইনি তারা যেন ওরিয়েন্টেশনটা হোক, যারা নতুন করে সার্জারি করবে আগামীতে যারা আসছে। কিন্তু এটার কথা হলো সার্জারি, ফার্স্ট সার্জারি ইজ দ্য বেস্ট সার্জারি। সার্জারি হলে একবারই হবে, তার কারণ আবার যদি সার্জারি করতে যাও ওটা অনেক জটিল হয়, সেজন্য সার্জারির ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আমি লাস্ট একটা কথা আমি বলবো, যেটা হলো আমরা চাইছি যে যেহেতু আমাদের রোগীরা এত খরচ বিয়ার করতে পারে না, একটা আমরা ফাউন্ডেশন, এন্ডোমেট্রিওসিস ফাউন্ডেশন চাচ্ছি, যেখানে সবাই ডোনেট করবে, আমরা এই পয়সা দিয়ে রোগীর চিকিৎসা দিব। আপনারা অনেক দূর পর্যন্ত আসলে ভাবছেন, আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি সোসাইটির আত্মপ্রকাশ কয়েক বছরের মধ্যে এন্ডোমেট্রিওসিসের মতো একটি জটিল সমস্যাকে অনেকটা পরিচিত করেছে, নারীদের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। আমরা যদিও বলছি যে এটি নারীর নীরব যন্ত্রণা, এটি হয়তো নারীর মৃত্যু ঘটায় না, তবে আগামীতে যারা পৃথিবীতে আসবে নতুন প্রজন্মের আত্মপ্রকাশকে বাধাগ্রস্ত করে, বন্ধ্যাত্ব সেই জটিলতা অনেক বেশি বাড়িয়ে দেয়। আমরা আশা করছি যে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতার পাশাপাশি রাষ্ট্র যখন এটিকে গুরুত্ব সহকারে নেবে, তখনই আসলে এই সমস্যাগুলোর সমাধান আরও ভালোভাবে হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব।